আমার কিছু দৃষ্টিভঙ্গি আছে, সেটা শেয়ার করবো। আমি মনে করি আজকের এই ফোরাম এবং বিশেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুনবেন, এবং আমি আশা করি ওনার অত্যন্ত শক্তিশালী যে সমস্ত টিম মেম্বার আছে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে ভাববেন। আপনারা জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা বিষয় আলোচিত আছে, -2 বাস্তব, কিন্তু -2টা কেন আসলো? -2টা এসেছে গত 53 বছরে মানুষের যে অভিজ্ঞতা। আমরা আপনার বলছি যে আমি 1968 সালে আমরা যখন পাকিস্তানের, ওই সময় আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা অনেক তরুণ ছিলাম, আমাদের যে জন আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার জন্য সেই লড়াইটা হয়েছে। তারপরে আমরা বাংলাদেশের অভ্যুদয়ের পরে বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা পূরণ হয়। তাই আজকে যখন আপনারা বলেন নতুন বন্দোবস্তের কথা, বাংলাদেশে নতুন বন্দোবস্ত ছাড়া আর কোনো বিকল্প আমি মনে করি, এবং আমি অত্যন্ত আশাবাদী নাহিদ ইসলাম এবং আপনার সকল টিমের প্রতি যে আপনারা এই বিষয়টা সামনে রাখবেন, যে বাংলাদেশের আর কোনো বিকল্প নেই। বাংলাদেশে -2 হইতেই হবে। যখন খালেদা জিয়া বলল 30শে মার্চ, আপনাদের মনে আছে, মার্চ ফর ডেমোক্রেসি বলছিল, এবং হাসিনা ওনার বাসার সামনে 3টে ট্রাক দিয়েছিল। অত্যন্ত বেদনাজনক, অত্যন্ত লজ্জাজনক ইতিহাস। একটা মানুষ এগিয়ে আসেনি সেই ট্রাক সরানো। সেদিন আমি অত্যন্ত দুঃখবোধ করেছি ইতিহাসে যে বাংলাদেশের গণতন্ত্র কীভাবে পরাজিত হয়েছে। অতএব এটা প্রমাণিত যে -2, 1 অলরেডি মাইনাস অ্যান্ড আনাদার 1, তারা যদি এই গতিপথে না থাকতে পারে, তাদের সেই মানুষের সাথে আজকে দেখা যাচ্ছে যে তারা বরং যারা চলে গেছে তাদেরকে রিপ্লেস করছে। আমি এই জন্য বলছি হয়তো -2টা বাস্তবে হয়তো স্বাভাবিকভাবেই রূপ নেবে। যখন কোনো একটা নদী শুকিয়ে যায়, তার প্রবাহ থাকে না, এমনিতেই এটা মরে যায়। ঠিক তেমনিভাবে আমাদের বিগত দিনে যে সমস্ত প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আছে, তারা যেহেতু আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে পারেনি, তাদের এই করুণ পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী। আমি সেই প্রসঙ্গে আর যেতে চাই না, আমি মূল প্রসঙ্গে আসতে চাই। আপনারা দেখেছেন আজকেই যে আমাদের চিফ ইলেকশন কমিশন বলেছেন যে বাংলাদেশের নির্বাচন হবে সংবিধানে যা লেখা আছে। এই সংবিধান বদলানোর জন্যই তো এত কিছু করা হলো। এখনো যদি সেই সংবিধানই দোহাই দেওয়া হয়, আমি নাহিদ ইসলামকে বলবো এটাকে অন্যতম এজেন্ডা নেওয়ার জন্য আপনাদের, এবং আমি মনে করি আজকে জনপ্রত্যাশা যে আপনারা চান বা না চান, এনসিপিকে কেন্দ্র করে বাংলাদেশের নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ এখন আর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মাধ্যমে সমাজ পরিবর্তন হবে এটা মনে করে না। আমি এই জন্য মনে করি আপনারা যেখানে গিয়েছেন, আপনারা যে গণজোয়ার, এর অন্যতম কারণ মানুষ পরিবর্তন চায়, নতুন বন্দোবস্ত চায়। তো সেজন্য আমি বলি যে আপনাদের সংগ্রামটা করতে হবে, এই সংবিধান আমাদের বদলাইতেই হবে। আমাদের যত বাধা এই সংবিধান, আপনি যেখানেই যান সেখানেই বলবো এটা সংবিধানে নাই। এবং যারা এই পুরনো বন্দোবস্তকে প্রতিষ্ঠিত রাখতে চায়, আমি মনে করি যে এনসিপির অন্যতম একটা এজেন্ডা, আমার ব্যক্তিগত সাজেশন হলো আমাদের এই সংবিধান বদলাতেই হবে, যে যাই বলুন না কেন। বিদ্যমান সংবিধানের মাধ্যমে বাংলাদেশের সমাজের রূপান্তর সম্ভব নয়। আমরা দেখেছি এই সংবিধান গত 53 বছর আমাদেরকে বেশিরভাগ আমাদেরকে বঞ্চনা, শোষণ, লুণ্ঠন ছাড়া আর সমাজের কিছু দিতে পারেনি। বাংলাদেশের অপার সম্ভাবনাময় দেশ। বাংলাদেশের এই মুহূর্তে প্রায় 5 কোটি ইয়াং আছে, যারা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী বদলাই দিতে পারে। আমাদের এই অপার সম্ভাবনা আছে। এই জন্য দরকার হলো ওরকম দৃঢ় নেতৃত্ব, স্বপ্নময়ী, বলিষ্ঠ। আমি মনে করি যে নতুন নেতৃত্ব দরকার। পুরনো নেতৃত্বের মাধ্যমে আমি সবসময় মনে করি যে পুরনোদের কিন্তু অনেক চান্স দেওয়া হয়েছে। গত 54 বছর মানুষ কিন্তু তাদেরকে সুযোগ দিয়েছে, তারা কিন্তু প্রমাণ করতে পারেনি তাদের যোগ্যতা। আমি জন্য মনে করি এনসিপি আপনারা বিশেষ করে আমার অনুরোধ থাকবে এই বিষয়টা ভেবে দেখার জন্য যে বিদ্যমান সংবিধানের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন সম্ভব নয়। আপনারা সারা দেশে এই সংবিধান পরিবর্তনের জন্য আপনারা আন্দোলন করেন। আপনি একটু আগে যে বলেছেন বিপ্লবের, এবারে আপনার ন্যূনতম সন্দেহ থাকার অবকাশ নেই। এই সংবিধান বদলানো মানে বিপ্লব, সংবিধান বদলানো মানে নতুন বন্দোবস্ত। বাংলাদেশের নতুন বন্দোবস্ত ছাড়া তার অন্য কোনো বিকল্প আপনারা ভাববেন না।
অতএব আপনারা বিপ্লবের বক্তব্যকেই সামনে নিয়ে যান। আমরা সুযোগ হাতছাড়া করেছি। আপনারাও আশা করেছিলেন, সবাই আশা করেছিল বিদ্যমান রাজনৈতিক দলগুলো যারা বেশিরভাগের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তারা দেশের পরিবর্তনের পরিবর্তে তারা অতি দ্রুত ক্ষমতা গ্রেস করার জন্য তারা সেদিকে ধাবিত হয়েছে। আমি সেই অংশে আর যাই না। তারপর আমি যে বিষয়টা বলতে চাই, তৃতীয়, আপনাদের প্রতি জনপ্রত্যাশা সৃষ্টি হয়েছে। ঠিক এরকম আমরা দেখেছি 1973 সালে এরকম জন উত্থান হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশের জাসদ নামে একটা সংগঠন, আমরা তখন অত্যন্ত সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে ছিলাম। যে মিটিংয়ে সেই ছাত্রলীগ ভেঙে যায়, আই ওয়াজ দেয়ার। তারপরে আপনারা জানেন বাকি ইতিহাস, জাসদের যে পরিণতি, সেখান থেকে আমি আপনাদেরকে সতর্ক থাকতে বলবো যে জাসদ অত্যন্ত প্রচন্ড শক্তি নিয়ে সারা দেশকে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু আজকে জাসদ কোথায়? দেশে কি কোনো পরিবর্তন হয়েছে? দেশে কোনো পরিবর্তন হয়নি। ঠিক তেমনিভাবে আমি এনসিপিকেও সতর্ক করব। আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন আপনাদের বিরুদ্ধে অত্যন্ত সংঘবদ্ধভাবে পরাজিত করার জন্য, আপনাদেরকে ব্যর্থ করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র অত্যন্ত সক্রিয়। সেখানে আমি আপনাকে এবং আপনার টিমকে বলবো এবার অত্যন্ত সচেতন থাকবে। আপনারা যদি ব্যর্থ হয়ে যান, বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। আমি মনে করি সম্ভবত একটা শেষ প্রয়াস হতে পারে। আপনারা জানেন হায়দ্রাবাদের ইতিহাস, হায়দ্রাবাদ একটা বিশাল প্রচন্ড শক্তিশালী অর্থনৈতিকভাবে স্টাবলিশ একটা দেশ ছিল। কীভাবে সেটাকে লিখেছে, আজকে কিন্তু হায়দ্রাবাদের কোনো উপস্থিতি আপনারা টের পান। ঠিক তেমনিভাবে বাংলাদেশের কোনো পরিণতি হবে। আজকে বাংলাদেশের মানুষ এই জনপ্রত্যাশা এনসিপি কেন্দ্র করে। আপনারা পরাজিত হতে পারেন না, আপনাদেরকে বিজয়ী হইতেই হবে। আমি মনে করি দ্বিতীয় আপনাদের কোনো চিন্তা নেই, বাংলাদেশের জনগণ আছে। আমি আরেকটি কথা বলতে চাই যে অধ্যাপক ইউনূস সাহেব উনি বলেছিল যে ছাত্ররা ওনাকে বসিয়েছে। এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু আপনি দেখেন, আমি যা লক্ষ্য করছি, অধ্যাপক ইউনূসের উপর জাতি যে আশা রেখেছে, তিনি সবাইকে হতাশ করে দিয়ে উনি অতি দ্রুত বিদায় নেওয়ার সকল প্রস্তুতি নিয়েছেন। ওনাকে কোনোভাবেই বিদায় হতে দেওয়া যায় না। এদেশের 180 মিলিয়ন মানুষ ওনার উপর আস্থা রেখেছে। ওনার আর হারানোর কি আছে? ওনাকে অত্যন্ত স্ট্রং হইতে হবে। এবং আমি মনে করি সকল রাজনৈতিক শক্তি বিপ্লবের পক্ষে, রূপান্তরের পক্ষে যারা আছে, তারা সবাই মিলে ডক্টর ইউনূসকে সামনে ঠেলে দিতে হবে এবং বাংলাদেশের যে ট্রান্সফরমেশন বা রূপান্তর, এটা করতেই হবে এবং এটা এক্ষুনি করতেই হবে এবং এটা আপনাদের মাধ্যমেই সম্ভব। জাতি বিরাট প্রত্যাশা, আমি জানি আপনারা সেটা উপলব্ধি করবেন, আপনি আপনার টিম সবাই এটা উপলব্ধি করবে। আমি আজকে আমাদের অনেক সমস্যা আছে বিদেশিদের, আমি সেই প্রসঙ্গগুলো আনতে চাই না। জানেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সংকট যে বিষয়গুলো, সেগুলো আমাদের ট্রান্সফরমেশন, সেটা হলো আমাদের সংবিধান। সেই সংবিধানে যদি আমরা রিপাবলিক করতে পারি, আমরা যদি মানুষের প্রত্যেকটা নাগরিকের সত্যিকার অধিকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে বাকি সব সমস্যা স্বাভাবিকভাবেই সমাধান হবে। আমি আরেকটি বিষয় আপনার নজরে আনতে চাই, সেটা হলো ইলেকট্রাল সিস্টেম সম্পর্কে। আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই যে বাংলাদেশের এই ফেসিবাদকে চিরতরে যদি আমরা রুখে দিতে চাই, তাহলে পিআরের কোনো বিকল্প নেই। আপনি দেখেন এখনও যারা অনেকেই আছে যারা বিদ্যমান সিস্টেমের পক্ষে, তারা আর অন্য কিছু নয়, তারা নিজেরা নতুন করে ফেসিস্ট হতে চায়। আমি মনে করি কেন পিআরকে সমর্থন করতে হবে। প্রথম হলো, আপনি দেখেন সমাজে একটা প্রচলিত আছে, সবারই আছে, আপনারা দেখেছেন যে যখন ভোট দিতে যায় উনি খুব ভালো, কিন্তু ওনাকে ভোট দেওয়া যাবে না, কারণ আমার ভোটটা পচে যাবে। এই যে একটা সামাজিক বিলিফ, আমি বলছি প্রত্যেকটা ভোটই মূল্যবান। আজকে যদি আমরা ক্লিয়ারের পথে যাই, প্রত্যেকটা ভোটই কাজে লাগবে, অতএব কেউ বলবে না আমার ভোট পচে যাবে। অতএব আমি মনে করি প্রত্যেকটা নাগরিক হিসাবে তাদের দাঁড়াইতে হবে যে আমাদের ভোটের এই ক্ষমতা প্রয়োগের জন্য এই দেশের মালিক হলো দেশের জনগণ। আমি মনে করি আপনারা অত্যন্ত দৃঢ় অবস্থান নেবেন পিআরের পক্ষে, এবং পিআরের পক্ষে আরও অনেক যুক্তি আছে। আজকে মনে করেন এই আমাদের সমাজে এই বিভাজন, জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, আজকে আমরা দেখছি গত 54 বছরে বিদ্যমান ইলেকট্রাল সিস্টেমের মাধ্যমে সমাজের বিভেদ আরও বিস্তৃত হয়। আজকে যদি আমরা পিআরের মাধ্যমে সবাইকে আমরা সংসদে নিয়ে যেতে পারি,
আমাদের যত সমস্যা আছে সব সমস্যার সংসদে আলোচনা হবে, তাহলে আমাদের রাজপথগুলো মুক্ত থাকবে, মানুষ স্বাভাবিকভাবে সেখানে চলাফেরা করতে পারবে। আমি মনে করি অনেক কারণ রয়েছে পিআরের পক্ষে। অনেকেই মনে করে যে পিআর হলে সকালে বিকেলে আমাদের প্রধানমন্ত্রী বদলাইতে হবে, দরকার হলে আমরা বদলাবো। কিন্তু আমি মনে করি একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করতে চাই। যেমন আপনারা জানেন ক্যান্সারের যে ঔষধ, এটা অত্যন্ত শরীরের জন্য ক্ষতিকর, এটার অনেক সাইড ইফেক্ট আছে। কিন্তু কোনো রোগী যদি মনে করে এই ওষুধের সাইড ইফেক্ট আছে, তাহলে তো তার ক্যান্সার চিকিৎসা সম্ভব না। আমাদের বাংলাদেশের আজকে যে ক্যান্সার, আমাদের ইলেকট্রাল সিস্টেমের পরিবর্তনের জন্য পিআরের কোনো বিকল্প নেই। আর অনেক বিষয় আছে, আজকে এখানে তুলে ধরছি না, অনেকেই এই বিষয়গুলো আলোচনা করছেন। আমি জোরালো দাবি রাখবো, প্রত্যাশা করবো এনসিপি পিআরের পক্ষে থাকবে এবং এই দাবি আদায় করেই ছাড়বে। আমি এবং এখানে অন্যরা আছেন, অনেক বিষয়গুলো বলবেন। আমি বিশেষ করে এই বিষয়গুলোই, মৌলিক বিষয়গুলি আজকের এই ফোরামে আপনাকে তুলে ধরলাম। এবং সর্বশেষ আমি যে পরামর্শটা আপনাদেরকে দিতে চাই, যে জাতির সামনে আপনারা যে রূপান্তর করতে চান, যে নতুন বাংলাদেশ দেখাইতে চান, সেই বাংলাদেশের রূপকল্প কী, সেখানে প্রত্যেকটা নাগরিকের কী সুবিধা, সেখানে আমি কিভাবে উপকৃত হব, সেই বিষয়গুলো আপনারা মানুষের সামনে তুলে ধরেন। তাহলে আমি মনে করি যে আপনারা আরও শক্তিশালী হবেন এবং ফেসিস্ট শক্তিকে এবং যারা উদীয়মান ফেসিস্ট তাদেরকে আপনারা পরাজিত করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।